আমি মিলি। ছোট থেকে দাদির মুখে অনেক জিনভূতের গল্প শুনেছি, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, সত্যি কি জিনভূত বলতে কিছু আছে, নাকি সেগুলো শুধু মিথ্যে গল্প? আমি গ্রামের মেয়ে, ছোট থেকে গ্রামেই বড় হয়েছি, কখনো ঢাকা শহরে যাইনি। ঢাকা শহর কেমন হয় সেটাও জানি না। আমার মায়েরা 2 বোন, কোনো ভাই নেই। আমার খালার জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে, ছেলে খুবই ভালো। দেখতে দেখতে তাদের বিয়ে ঠিক হয়ে গেল। গায়ে হলুদের দিন রাতে আমাদের বাড়ি থেকে সেই বাড়িতে অনেকবার যাওয়া আসা হচ্ছিল, এটা দরকার ওটা দরকার। রাত 8টায় পুরো গ্রামে শুনশান নীরবতা। অনেক অনেক ঘরে মানুষ ঘুমিয়ে গেছে, শুধু এখানেই বিয়ের আয়োজন করা হচ্ছে। আমার নানু বাড়ি থেকে আমাদের এই বাড়িতে আসার পথে বিরাট বড় একটা কাঁঠাল গাছ আছে। গাছটা অনেক বড়, কত কাঁঠাল পেড়ে খেয়েছি। আমার নানু আমার হাতে 500 টাকা দিয়ে বলল, এটা নিয়ে তোর বাসায় যা, তোর বাবাকে বল কিছু জিনিস আনতে হবে। মানে বিয়ের কিছু জিনিস কেনা বাকি ছিল, সেগুলোই আনতে বলছে। যেহেতু তার কোনো ছেলে নেই, তাই সব কাজ আমার বাবাই করে দিত। আমার বাবার বন্ধুর দোকান আছে, যে কিনা বিয়ের সবকিছু বিক্রি করে। আমার বাবা আর কি বলে এসেছিল আজ রাতে সেখানে গিয়ে কিছু জিনিস আনবে, সে যেন দোকান খোলা রাখে। তো আমি বাসায় আসি, টাকাটা বাবার কাছে দিয়ে বললাম, নানু তোমাকে এই এই জিনিসগুলো আনতে বলেছে। বাবার সময় নষ্ট না করে বাবার বন্ধুর দোকানের দিকে রওনা দিলেন। আর আমি ঘরে একা কি করব, ওইদিকে সবাই মজা করছে। তাই আমি আমাদের ঘর তালা মেরে আমি রওনা দিলাম নানুর বাসায়, কেননা ওদিকে সবাই অনেক মজা করছে। আমার পরনে ছিল কাঁচা হলুদ রঙের শাড়ি এবং লাল পাড়। আমার কোমর পর্যন্ত চুল ছিল, আমার চুলটা বেনি করা ছিল। সেই 17 বছর ধরেই এই চুলের এত যত্ন। তো যাই হোক, আমার হাতে ছিল ঘরের চাবি। আমি চাবি হাতে ঝুলিয়ে ঝুলিয়ে সেই কাঁঠাল গাছের সামনে দিয়ে যাচ্ছিলাম। আর মনে এক অন্যরকম আনন্দ, কেননা বিয়ের সময় এক অন্যরকম আনন্দ থাকে। মুখেও কিছুটা গুনগুন করছিলাম। সেই কাঁঠাল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় গল্প বলতে বলতে হিচ্ছু দিয়ে ফেললাম। তো যাই হোক, সেই কাঁঠাল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় কেউ আমার পেছন থেকে বেনি ধরে টান দিল। আমি তো অবাক, জলদি করে পেছনে তাকালাম, কিন্তু কেউই নেই। আমি আবারও হাঁটা ধরলাম। কিছুক্ষণ পর আবারও আমার চুলের বেনি ধরে কেউ টান দিল। এবার আমি আবারও পেছনে ঘুরে তাকাই। প্রথমে ভেবেছিলাম কেউ আমার সাথে মজা করছে, কিন্তু বারবার যখন আমি পেছন ঘুরে তাকাচ্ছিলাম কাউকেই দেখতে পাচ্ছিলাম না, তখন এক প্রকার আমার ভয় জেগে গেল। আমি এরপর দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে কেউ একজন আমার পেছন পেছন দৌড়াচ্ছে। পেছনে ঘুরে তাকাতেই সামনে কোনো একটা কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। মাটিতে হোঁচট খেয়ে পড়তেই পেছনে ঘুরে তাকাতেই দেখলাম কেউ নেই। আমার হাত পা অনেকটাই ছিলে গিয়েছিল। তো যাই হোক, আমি কোনো রকমে উঠে দাঁড়ালাম এবং আবার উঠে হাঁটতে শুরু করলাম। আর মনে মনে দোয়া-দরুদ পড়ছিলাম, কেন যেন খুব ভয় করছে। এই প্রথমবার আমার সাথে এমনটা হলো। হঠাৎ করে পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো। কেউ একজন বলল, এত দোয়া কালাম পড়ে কি হবে শুনি, তোমাকে তো আমার ভালো লেগে গেছে। আমি তখন পেছনে ঘুরে তাকাই, কিন্তু কেউই নেই। আবার সেই পুরুষালী কণ্ঠে জোরে জোরে হাসতে লাগলো। তার হাসিটা ছিল অনেক বেশি মায়াবী, যেন তার হাসি আমাকে তার দিকেই টানছে। আমি এবার ভয়ে কোনো রকমের দৌড়াতে শুরু করলাম। পেছন পেছন সেই পুরুষালী কণ্ঠ ভেসে এলো, দৌড়ে কোথায় যাবে, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়ে গেছে, তোমাকে আমি আমার সাথে করে নিয়ে যাব। দৌড়াতে দৌড়াতে আমি আমার নানু বাড়িতে চলে আসি। সেখানে অনেক মানুষ। বিয়ে বাড়িতে এসে আমি হাঁপাতে লাগলাম, আমার শাড়িতে কাদা লেগে আছে। আমার মা বললেন, কি রে, তোর শাড়িতে এভাবে কাদা লেগে আছে কেন, আর হাত পায়ের কি অবস্থা, কোথাও কি পড়ে গিয়েছিলে নাকি? আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কাউকে কিছু বলতে পারছিলাম না, শুধু হাঁপাচ্ছিলাম আর বারবার পেছন ঘুরে তাকাচ্ছিলাম। আমাকে এই অবস্থায় দেখে আমার মা আমাকে 1 গ্লাস পানি খাইয়ে দিয়ে বললেন, কি হয়েছে, ভয় পেয়েছি? এরপর আমার খালামণি এসে বলল, মিলি, কোথায় গিয়েছিলি তুই, তোকে কখন থেকে খুঁজছি। এরপর আমি খালামণির সাথে চলে যাই। সবার সাথে আনন্দে মেতে আমি এই কথাটা ভুলেই গিয়েছিলাম। এরপর মা আর আমি বাসায় চলে আসি। মায়ের সাথে আসার সময় আর এরকম কিছুই হয়নি, কিন্তু সেই কাঁঠাল গাছের নিচ দিয়ে আসার সময় বারবার মনে হচ্ছিল সেই কাঁঠাল গাছের ওপরে বসে কেউ একজন আমাকে দেখছে। আমার আর সাহস হয়নি সেই কাঁঠাল গাছের ওপরের দিকে তাকিয়ে দেখবো। তো যাই হোক, আমি ঘুমিয়ে আছি। একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা খুব অদ্ভুত। অনেক বড় একটা ময়ূরের পালঙ্কে আমি বসে আছি। আমার সামনে শত শত সাদা কাপড় পরা মানুষ বসে আছে, তাদের মুখ ঢাকা, সবাই মাথা নিচু করে আছে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু সেখান থেকে ওঠার সাহস হলো না। মনে হচ্ছিল কেউ সেখানে আমাকে বেঁধে রেখেছে, আমি এক ফোঁটাও নড়তে পারছি না। এরপর সেই মুখ ঢাকা মানুষগুলো পেছনে ঘুরে কাকে যেন সালাম করলো, এবং সাদা আলোর ভেতর থেকে কেউ একজন হেঁটে হেঁটে সামনের দিকেই আসছে। তিনিও সাদা কাপড় পরা। আমি তার দিকে এক ধ্যানে তাকিয়ে রইলাম, কিন্তু তার চোখ, মুখ, চেহারা কোনো কিছুই বুঝতে পারলাম না। দেখে মনে হচ্ছে চেহারাটাই যেন এক টুকরো আকাশ, শুধু সাদা ধোঁয়া, কোনো কিছুই দেখা যাচ্ছে না। এরপর আস্তে আস্তে সে আমার পাশে এসে বসে এবং আমার ডান হাতে একটি চুমু দেয়। মুহূর্তের মাঝে আমার ঘুম ভেঙে যায়। আমি চারিদিকে তাকাই,
দেখলাম পুরো ঘর অন্ধকার। মা বাবা ওই রুমে ঘুমাচ্ছে। দেখলাম জানালা খোলা, জানালা দিয়ে বাতাস আসছে। সেই বাতাসে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আমার এতটাই ঠান্ডা লাগছে যে আমি আর সহ্য করতে পারলাম না। কিন্তু তখন সময়টা ছিল একদম পচা গরম। আমি আর সহ্য করতে না পেরে যেই না জানালা লাগাতে যাব, অমনি দেখলাম বাহির থেকে সেই পুরুষালী কণ্ঠে বলছে, পালিয়ে যাবে কোথায়? তোমাকে আমি ঠিকই আমার করে নিব। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, সেই চিৎকার করব কিন্তু মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। এগুলো আমার সাথে কি হচ্ছে? এর আগে তো কখনোই এরকমটা হয়নি। এরপর সেই জানালা দিয়ে সাদা একটি ছোট্ট ধোঁয়া প্রবেশ করে ভেতরে। ঘরের ভেতর প্রবেশ করতেই ঘরে খুব সুন্দর একটি সুগন্ধি চলে আসে, আর সেই ধোঁয়াটা আস্তে আস্তে খুব বড় আকার ধারণ করে। আমি ভয়ে জড়োথর হয়ে কাঁপছি। সেই সাদা ধোঁয়া আমার খুব কাছে চলে আসে আর বলে, এত ভয় পাও কেন আমাকে? আমি তোমার কোনো ক্ষতি করব না, বুঝলে? আমি তবুও কিছু বলতে পারছি না, শুধু কাঁপছি আর গোঙ্গাচ্ছি। হঠাৎ করেই আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম মা বাবা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। মায়ের হাতে এক গ্লাস পানি, আমার চোখে মুখে পানি ছিটা দিয়েছে। তার মানে এগুলো সবটাই ছিল স্বপ্ন। মনে মনে অনেকটাই সাহস পেলাম। ধ্যাত, এই স্বপ্নগুলোর জন্য এতটাই ভয় পাচ্ছিলাম যে মা বাবা ভয় পেয়ে গেছে। এরপর আমি উঠে বসি। মা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি মাকে কিছুই বললাম না, শুধু এটা বললাম যে একটা বাজে স্বপ্ন দেখেছিলাম তো, তাই আর কি। আজ আমার খালামণির বিয়ে। বিয়েতে আমি অনেক মজা করব। দুপুরবেলা ছেলে পক্ষ থেকে চলন আসে, তো আমরা সবাই অনেক মজা করছিলাম। আমরা বান্ধবীরা মিলে ছেলে পক্ষের আরো ছেলেদেরকে জোর করে ট্যাঙের বদলে মরিচের গুঁড়ো পানি খাইয়ে দিই। আর তাদের মুখের অবস্থা দেখে আমরা সবাই হাসছিলাম। তো যাই হোক, আমরা সবাই খুব মজা করি। খালামণির বিদায়ের সময় আমি খুব ভেঙে পড়ি, কেননা খালামণির সাথে আমার খুব ভালো একটা সময় কেটেছে। ছোট থেকে খালামণি আর আমি একসাথেই বড় হয়েছি। আমার থেকে আমার খালামণি 5 বছরের বড়, কিন্তু তারপরেও আমরা বান্ধবীর মতোই ছিলাম। তো যাই হোক, খালামণির বিদায়ের পর আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তাই আমি আমাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে বসেছিলাম। রাত তখন 9টা বাজে। মা আমার কাছে এসে বলল, কি হয়েছে? এত মন খারাপ করার কিছু নেই। মেয়েদের বিয়ের পর চলে যেতে হয়, তোরও বিয়ের পর তোকেও চলে যেতে হবে আমাদের ছেড়ে, আর এটাই নিয়ম। এতে এত মন খারাপ করার কিছু নেই। আমি তখন মাকে বললাম, তুমি চলে যাও, আমাকে কিছুক্ষণ থাকতে দাও, আমি চলে আসবো। এরপর মা চলে যায়। আমি পুকুরের পানিতে পা ঝুলিয়ে বসেছিলাম। হঠাৎ করে আমার পা ধরে পুকুরের পানিতে কি যেন টান দেয়, আর আমি সাথে সাথে পুকুরে পড়ে যাই। পুকুরে পড়ার পর তো মনে হচ্ছিল যে কেউ আমার পা টেনে পুকুরের ভেতর নিয়ে চলে যাচ্ছে। ছোট থেকে সাঁতার পারি আমি, তবুও কোনো ভাবে আমি সাঁতার কাটতে পারছিলাম না। ভাগ্যিস ভালো যে পুকুরে কোনো কিছু ডুবার শব্দে মা চলে আসে এবং মা এসে আমাকে টেনে উদ্ধার করে। মা যখন আমাকে টানছিলেন তখন মায়ের মনে হচ্ছিল আমার পা ধরে পুকুরের ভেতর কেউ টানছে। তো যাই হোক, অনেক কষ্টে মা আমাকে টেনে তুলে। আমার সারা শরীর একদম সাদা হয়ে গিয়েছিল। এরপর মা আমাকে তাড়াতাড়ি করে হাত পায়ে তেল মালিশ করে দেয়, আর আমার জ্ঞান ফিরে আসে। বাবা আসে। বাবা যখন জানতে পারলো আমার সাথে এত কিছু হয়েছে, বাবা তো খুব ভয় পেয়ে যায়। মা তখন বলে যে মা যখন আমাকে টানছিল তখন মায়ের মনে হচ্ছিল পুকুরের ভেতর থেকে কেউ আমার পা ধরে টানছে। আমিও এটাই মাকে বলি। এরপর বাবা আর সময় নষ্ট না করে আমাদের এক পরিচিত কবিরাজের কাছে যায়, যিনি ছিলেন এই গ্রামের প্রধান কবিরাজ, যার কাছে সবাই ভালো চিকিৎসা পেয়েছে। তিনি শুধু হাদিয়া নিতেন, এর বিনিময়ে কোনো টাকা নিতেন না। যাই হোক, উনি আমাদের বাড়িতে প্রবেশ করে, আমাকে দেখে। এরপর আমার হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে কিছুক্ষণ। উনি চোখ বন্ধ করে রাখে। আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছিল। যাই হোক, এরপর আমি অজ্ঞান হয়ে যাই। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে। দেখলাম মা বাবা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারা ভয় পাচ্ছে আমাকে দেখে, কিন্তু কেন? আমি আবার কি করেছি যে আমাকে দেখে তারা ভয় পাচ্ছে? এরপর কবিরাজ চাচার মুখ থেকে যা শুনতে পেলাম তা শুনে আমি যেন রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছি। কবিরাজ বলল, আমাদের বাড়ি থেকে নানু বাড়ি যাওয়ার পথে যে কাঁঠাল গাছ পড়ে, সেই কাঁঠাল গাছে মূলত একটি জিন থাকে। সে অনেক বছর ধরেই সেখানে থাকে, কিন্তু এর আগে কখনোই আমাকে তার নজর ওইভাবে পড়েনি। কিন্তু সেই দিন যখন আমি শাড়ি পরে চুলে বেনি করে যাচ্ছিলাম, তাও আবার গুনগুন করে গান গাইতে গাইতে, তখনই সেই জিনটার নজর পড়ে আমার দিকে, আর তার আমাকে খুব ভালো লেগে যায়। মূলত সেই দিনের স্বপ্নটাও সেই জিনই দেখিয়েছিল আমাকে। সেই জিনটা একেবারে পাগল হয়ে গিয়েছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, যার কারণে সে আমাকে পুকুরের ভেতর টেনে নিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আমি নাকি মারা গেলেই তার সাথে যেতে পারবো। এসব কথা শুনে মা বাবার সাথে আমিও প্রচন্ড ভয় পেয়ে যাই। আমার নানু সবটা শুনতে পেরে বলে, এখন কি করতে পারি আমরা? এরপর সেই কবিরাজ বলল, ওই জিনটা অনেক শক্তিশালী, ওকে এত সহজে এই থেকে বিদায় করতে পারবো না। এর চাইতে ভালো হয় ওকে বুঝিয়ে শুনে ভোগ দিতে হবে, আর তা না হলে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। যদি আমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে নাকি আমি মুক্তি পেতে পারি। এখন কথা হচ্ছে আমার বয়স মাত্র 17 বছর। মেয়েদের বিয়ের বয়স হচ্ছে 18 বছর। এখনো 1 বছর বাকি। যদি 1 বছর অপেক্ষা করি তাহলে এই 1 বছরে অনেক কিছুই ঘটতে পারে। এখন হুট করে তো যার তার সাথে আমাকে বিয়ে দিয়ে দেওয়া যায় না।
তো আমার বাবা মা বলল যে আমাদের সামর্থ্য অনুযায়ী সেই জিনের যতটা ভোগ থাকে সবকিছুই আমরা মেটানোর চেষ্টা করব। এরপর সেই কবিরাজ জিনকে হাজির করে এবং সেই জিনকে অনেক বোঝানো হয়, কিন্তু সেই জিনটা বলে কোনো ভোগেই কাজ হবে না, ওর আমাকে পছন্দ হয়েছে মানে আমাকেই নিয়ে যাবে। এরপর কবিরাজ আরো বোঝানোর চেষ্টা করে, কিন্তু জিনটা খুব রেগে যায়। কবিরাজকে ডেকে আনা মোম আগরবাতি সবকিছু ফেলে দেয়। তো কবিরাজ আমাদেরকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে দিয়ে দিলেই ভালো হবে। আমি খুব ভেঙে পড়ি, কাকে বিয়ে করব? চিনি না জানি না এমন কাউকে, তার সাথে সারা জীবন কাটাবো কি করে? আমার বাবা আর সময় নষ্ট করলেন না, আমার বিয়ের কথা চালালেন। আমার চেহারা মাশাআল্লাহ ভালোই ছিল, অনেক ভালো ভালো জায়গা থেকেই সম্বন্ধ, কিন্তু আমার মা বলতো যে এখন মেয়েকে বিয়ে দিব না। আর এখন এমন একজনের পাল্লায় পড়লাম যে চিনি না জানি না, যে কাউকে পাবো তাকে বিয়ে করে ফেলতে হবে। তো একটা ঘটক আসে আমাদের বাড়িতে, সেই ঘটক আমার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে আসে। ছেলের দুইটা মুদি দোকান আছে আর তাদের নিজেদের বাড়ি আছে, বাবা মায়ের একমাত্র ছেলে। আমার কথা হচ্ছে এরকম মুদি দোকানদারকে তো আমি কখনোই বিয়ে করব না। আমি এমন একটা ছেলেকে বিয়ে করব যাকে আমি চিনবো, জানবো, ভালোবাসবো, তাকে বিয়ে করব। কিন্তু হুট করে তার কোনো মুদি দোকানদারকে বিয়ে করা যায় না। বিয়ের পর কি করব? তার দোকানে বসে চিপস চকলেট খাবো? একটু পরে মনে মনে ভাবলাম যে দোকানে বসে চিপস চকলেট খাওয়াটাই ভালো, অন্তত এই ঝামেলা থেকে। তো আমার বাবা মা আর সময় নষ্ট করলেন না, আমার মতামত নিয়ে সে ছেলে তার মা বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। আমি একটা লাল শাড়ি পরে তাদের সামনে যাই, আমার মাথায় ছিল বড় একটা ঘুমটা। এরপর ছেলের মা বাবাকে সালাম করলাম, ছেলেকে সালাম দিলাম, তাদেরকে চা খেতে দিলাম। এরপর ছেলের মা আমার ঘুমটা সরাতে বললো, আমিও ঘুমটা তুললাম। তখন ছেলের বাবা মা সবাই আমাকে খুব পছন্দ করে। ছেলে তার মাকে বলেই ফেলে যে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আর আমি ভাবছিলাম যে বিয়ের পর মুদি দোকানেই বসে থাকবো, যখন যা খেতে ইচ্ছে করে সব খাবো। তো যাই হোক, ছেলের মা আমাকে আংটি পরিয়ে যায়। রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমার মনে হলো আমার হাতে সেই আংটিটি এত গরম হয়ে গেছে যে এখন যদি আমি সেই আংটিটি খুলে না ফেলি তাহলে আমার হাত পুড়ে যাবে। আমি আর সহ্য করতে না পেরে সেই আংটিটি খুলে ফেলি এবং বিছানায় রাখতে বিছানার চাদর পুড়ে গেল। আমি চিৎকার করে মাকে ডাকলাম, মা এসে দেখলো বিছানার চাদর পুড়ে গেছে। মা যখন আংটিটি ধরলেন তখন দেখলেন আংটিটি একদমই ঠান্ডা। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে আসলে কি হচ্ছিল, কিন্তু বিছানা পুড়ে গেল কি করে, তাও আবার যেখানে আংটি রাখা হয়েছে সেই স্থানটাই। এরপর মা চলে গেল। দেখতে দেখতে ঘনিয়ে এলো আমার বিয়ের সময়। সেই ছেলে তো মূলত প্রত্যেক দিন মায়ের ফোনে ফোন করতো, আমার সাথে কথা বলতো, আমিও কথা বলতাম, কেননা তার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আমিও চাচ্ছি। আমি অবশ্য তাকে বলতাম নতুন নতুন চিপস চকলেটের নাম, আইসক্রিম, কোক, আচার, আরো অনেক কিছু। বলতাম যে এগুলো এনে দোকানটা ভরে রাখুন, আমি এসে খাবো। তিনি বলতেন যে সবগুলো তো তোমারই, তোমার যখন যা ইচ্ছা হয় তুমি তাই খাবে। একদিন সকালবেলা সেই কবিরাজ আমাদের বাড়িতে আসে হন্তদন্ত হয়ে। আমার বাবা মা তাকে এই অবস্থায় দেখে বলল, কি হয়েছে আপনার? অনেক বড় সর্বনাশ হয়ে যাবে যদি আমরা এই বিয়ে দিই। মানে কি বলছেন এইসব? বিয়ের সবকিছু ঠিকঠাক, আপনিই তো বলেছেন বিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে, ওই জিনটা আমার মেয়ের পিছু ছেড়ে দিবে, তাহলে এখন আবার কি বলছেন? কাল রাতে এসে আমাকে সেই জিনটা হুমকি দিয়ে গেছে, আমি যদি এই বিয়ে না আটকাই তাহলে ও আমার বাচ্চাদেরকে মেরে ফেলবে, সেই সাথে আপনার মেয়ের যার সাথে বিয়ে হচ্ছে সেই ছেলেকেও মেরে ফেলবে, আর আপনাদের দুজনকে মেরে ও তার বউকে নিয়ে যাবে। আমি তখন অবাক হয়ে বললাম, বউ মানে? আমি তো সেই জিনটাকে চিনিও না, কখনো কথাও হয়নি, তাহলে ওর বউ হলাম কি করে? কবিরাজ তখন বলল, মা তুমি বুঝতে পারছো না, বিষয়টা খুব গোলহাটে হয়ে যাচ্ছে, আমরা যদি এখন এই বিয়ে না আটকাই তাহলে সর্বনাশ হয়ে যাবে, সেই ছেলেটা তোমার জন্য মরতে বসবে। কবিরাজ তখন আমার বাবাকে অনেক দোহাই দিয়ে বললেন, আমি অনেক বড় বড় জিনদেরকে সাহায্য করেছি, কিন্তু এই জিন আমার হাতের নাগালে, এই জিন আমার বাচ্চাদের মেরে ফেলবে, তাই আমি আমার জীবন বাঁচাতে বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাচ্ছি, কারণ আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে এই বিয়ে আপনি থামাবেন না, না থামান তাতে আপনাদেরই ক্ষতি হবে। আমিও তখন বললাম, ধুর এইসব মিথ্যে কথা, দেখি বিয়ে হয় কিনা। আমি তখন ছেলেকে বললাম যে বিয়ের তারিখ আরো তাড়াতাড়ি আগাতে, তারাও সহমত পোষণ করলো। সামনে শুক্রবার আমার বিয়ে, মাত্র হাতে 3 দিন বাকি। গায়ে হলুদের দিন রাতের বেলা খবর এলো সেই কাঁঠাল গাছে নাকি আগুন লেগে গেছে। কোনো জায়গায় আগুন নেই, কিন্তু সেই কাঁঠাল গাছে দাও দাও করে আগুন জ্বলছে। আমি মনে মনে ভাবলাম বেচারা জিন আমাকে না পেয়ে হয়তো সুইসাইড করেছে নিজের গায়ে আগুন দিয়ে। যাক বাবা, অশান্তি দূর হয়েছে। কিন্তু এরপর যা হলো তা দেখে আমাদের সবার রীতিমতো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আগুনের একটা বড় ফুলকি আকাশে ভেসে ভেসে আমাদের দিকে এসে আমাদের বাড়ির চালের উপরে পড়লো। আগুনের ফুলকি কিভাবে এখানে আসলো তাও আবার ভেসে ভেসে আমরা আসলে কিছুই বুঝতে পারলাম না। মাঝে আমাদের বাড়ির টিন একদম জ্বলতে লাগলো। আমরা সবাই হতভাগ হয়ে তাকিয়েছিলাম। সবাই পুকুরের থেকে পানি এনে ছুঁড়ে মারছিল, কিন্তু আগুন কোনোভাবেই নিভছিল না। আমার বাবা মা বুঝে গেলেন যে সবকিছু ওই জিন করাচ্ছে। কবিরাজের কথাই ঠিক ছিল, আমরা হয়তো নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছি।
আগুন অনেক পরিমাণ বেড়ে গিয়েছিল। আমরা কেউই বুঝতে পারছিলাম না আগুন কিভাবে নিভাবো। বিয়ে বাড়িতে সবাই হই হুল্লোড় করতে লাগলো। আমার বাবা আমাদের বাড়ির চালে অনেক পানি ঢালি, কিন্তু কোনোভাবে আগুন নিচ্ছিল না, মনে হচ্ছে আরো বাড়ছে। আমার মাথায় তখন কিছুই আসছিল না, কি করে এগুলো থামাবো। 2 সেকেন্ড ভাবলাম, এরপর আর কোনো কিছু না বলে সোজা হাঁটা ধরলাম। সেই কাঁঠাল গাছের দিকেই যাচ্ছি। জানি না আজ আমার সাথে কি হবে, আর আমি কেনই বা সেখানে যাচ্ছি। আমি তো পারবো না আমি একজন মানুষ হয়ে জিনকে থামাতে। দূর থেকে দেখতে পারলাম সেই কাঁঠাল গাছে অনেক আগুন জ্বলছে। মনে মনে খুব ভয় জাগলো, কিন্তু আমি আমার পাকে থামাতে পারলাম না। হেঁটে হেঁটে সেখানেই যাচ্ছে। হাঁটতে হাঁটতে কাঁঠাল গাছের দিকে চলে গেলাম। আমার পা থেমে গেল, সাথে সাথে কাঁঠাল গাছে জ্বলতে থাকা আগুনও নিভে গেল এবং আমার সামনে হাজির হলো সাদা এক ধোঁয়া। ভয়ে আমার বুক থরথর করে কাঁপছে। এখন নির্ঘাত ও আমাকে মেরেই ফেলবে। সেই জিনটা হাসতে লাগলো আর বলল, দেখেছো, তোমাকে বলেছিলাম না তুমি আমার হবে। তুমি নিজের ইচ্ছায় আমার কাছে চলে এসেছো, এখন তুমি আমারই হবে। আমি তখন বললাম, আমি নিজের ইচ্ছায় আসিনি, আপনি জোর করে আমাকে নিয়ে এসেছেন। আমি কখনোই আপনার কাছে আসতে চাইনি। জিনটা এবার খেপে গেল আর আমাকে বলল, আমার সাথে অহংকার করে কথা বলবে না। আমি অহংকারী মেয়ে পছন্দ করি না। তোমার রূপ দেখে আকৃষ্ট হয়েছিলাম আমি। এরপর আমার আর কিছুই মনে নেই। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি একটা নর্দমায় পড়ে আছি। সকাল হয়ে গেছে। আমার হাত পায়ের দিকে তাকিয়ে দেখলাম প্রচন্ড ময়লা। আমি উঠে দাঁড়ালাম। শক্তি নেই শরীরে, মনে হচ্ছে অনেক দিন ধরে কিছু খাই না। চারিদিকে তাকালাম। আমাদের গ্রাম থেকে এটা অনেক দূরে। যদি রিক্সায় করে আসি তাহলে 50 টাকা গাড়ি ভাড়া তো লাগবেই। কিন্তু আমি এত দূরে কোথা থেকে আসলাম? আমার মনে আছে, আমি তো সেই কাঁঠাল গাছের সামনে গিয়েছিলাম। তাহলে এখানে কি করে এলাম? কোনো রকমে উঠে দাঁড়াই। দেখলাম রাস্তাঘাটের মানুষজন আমার দিকে কিভাবে তাকিয়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে আমি একটা পাগল। আমি কোনো রকমে উঠে দাঁড়ালাম। দেখলাম এক মহিলা যাচ্ছে। আমি তার কাছে আশ্রয় চাইলাম। তাকে বললাম, আমাকে কিছু টাকা দেন, আমি বাড়ি যাব। আমার বাড়ি যাওয়ার কোনো টাকা নেই, আর হেঁটে যে যাব সেই শক্তিটুকু নেই। সেই মহিলাটার আমাকে দেখে খুব মায়া হয় এবং সে আমাকে 50 টাকা দেয়। আমি আর সময় নষ্ট না করে একটা রিক্সায় উঠে পড়ি। সেই রিক্সা চালক মামা আমাকে আমার বাড়ির গেটে নামিয়ে দিল। তাকে আমি 50 টাকা ধরিয়ে দিয়ে বললাম, আজকে কয় তারিখ বলতে পারেন? তিনি বলল, আজকে তো 27 তারিখ। আমি অবাক হয়ে গেলাম। 27 তারিখ মানে? আমার স্পষ্ট মনে আছে আমার গায়ে হলুদের দিন ছিল 20 তারিখ। তাহলে আমি 7 দিন কোথায় ছিলাম? আর সময় নষ্ট না করে বাড়িতে প্রবেশ করি। বাড়িতে প্রবেশ করে দেখলাম আমার হবু বর, মানে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সে উঠোনে বসে আছে, বাবার সাথে কথা বলছে। আমি গেট দিয়ে ঢুকে বাড়িতে প্রবেশ করা মাত্রই তারা চমকে উঠলেন, উঠে দাঁড়ালেন। বাবা দৌড়ে এলেন আমার কাছে। আমি তাদের দেখে অজ্ঞান হয়ে গেলাম, কেননা আমার পেটে এতটাই ক্ষুধা ছিল যে আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না ঠিক মতো। আমি শুধু অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সময় দেখছিলাম দূর থেকে বাবা আর আমার হবু স্বামী দৌড়ে আসছে। এর অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরে। যখন জ্ঞান ফিরে তখন দেখলাম বাবা, মা এবং আরো অনেক মানুষ আমাকে ঘিরে বসে আছে। আমি তখন পানি খেতে চাইলাম। আমার মা আমাকে পানি খাইয়ে দিলেন। আমার এতটাই ক্ষুধা পেয়েছিল যে আমি কোনো কথাই বলতে পারছিলাম না। এরপর মা আমাকে খাবার খাইয়ে দিলেন। সবাই তখন আমাকে জিজ্ঞেস করলো, এই 7 দিন তুমি কোথায় ছিলে? তোমাকে পাগলের মতো খুঁজেছি। আমিও বুঝতে পারছি না এই 7 দিন আমি কোথায় ছিলাম। আর এই 7 দিন ধরেই কি আমি না খাওয়া? আমার হাত পায়ে ছিল অনেক আঁচড়ের দাগ। জানি না এগুলো কোথা থেকে আসছে। আমি অনেক চেষ্টা করি মনে করার আমি এই 7 দিন কোথায় ছিলাম, কিন্তু আমার কোনো কিছুই মনে পড়ছে না। শুধু আমার একটা কথাই মনে আছে, গায়ে হলুদের দিন রাতের বেলা সেই কাঁঠাল গাছের সামনে এসেছিলাম। একটা সাদা ধোঁয়া, মানে ওই জিনটা আমার কাছে এসেছিল। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। এরপর যখন চোখ খুলে তাকালাম তখন 7 দিন হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করে কোনো কিছু মনে করতে পারি না। আমার বাবা আর সময় নষ্ট করে না। একজন ভালো কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসে। সেই কবিরাজ আমাকে দেখা মাত্রই বলে আমাকে নাকি সেই জিনটা নিয়ে গিয়েছিল এই 7 দিন, আর এই 7 দিন সে আমার উপর অনেক টর্চার করেছে। এই কথা শুনে আমি তো রীতিমতো অবাক। সে যে আমাকে টর্চার করেছে আমি তো কোনো কিছুই জানি না। কবিরাজ আরো বলল, ওটা একটা দুষ্ট জিন আর অনেক বেশি শক্তিশালী জিন। তাকে তাড়ানো এত সোজা না। আপনারা কি মনে করেছেন ও আপনাদের মেয়েকে ছেড়ে দিয়েছে? না, আবার সময় আসলে হঠাৎ করে আপনার মেয়ে গায়েব হয়ে যেতে পারে, তখন ভাববেন যে ওই জিনটা নিয়ে গেছে। আমার বাবা তখন কাঁদতে লাগলেন আর বললেন, যেভাবে হোক আপনি আমার মেয়েকে বাঁচান। কবিরাজ এরপর একটা শক্তিশালী দোয়া পড়া তাবিজ আমাকে দিয়ে গেলেন আর বললেন, এই তাবিজটা যতদিন আমার কাছে থাকবে ততদিন ওই জিনটা আমার আশেপাশেও আসতে পারবে না। এরপর সেই তাবিজটা আমি আমার গলায় পরি। আসলে আমি সেই তাবিজটা খুব সাবধানে রাখতাম, কেননা কবিরাজ বারবার নিষেধ করে গেছে যদি ওই তাবিজ হারিয়ে যায় তাহলে আমার ক্ষতি হবে। এই তাবিজ পড়ার পর আমার মনে হতো দূর থেকে কেউ আমাকে ফলো করে, আমার কাছে আসতে চায়, কিন্তু কোনো এক বাধার কারণে আসতে পারছে না। আমি সবটাই বুঝতাম, কিন্তু আমার জন্য এটা ভালো ছিল। যাই হোক, এরই মধ্যে আমি কিছুটা সুস্থ হয়ে উঠি। এরপর ঘরোয়া ভাবে আমার হবু স্বামী, মানে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি,
তার সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর আমি তার বাড়িতে চলে যাই। সেই তাবিজটা আমি খুব সাবধানে রাখতাম যেন হারিয়ে না যায়। কিন্তু একদিন পুকুরে গোসল করে আমি ঘরে এসে দেখলাম আমার গলায় সে তাবিজটি নেই। আমি তখন পাগলের মতো খুঁজতে লাগলাম ওই তাবিজটা কোথায় চলে গেল। আর সে তাবিজটা তো খোলার সম্ভাবনা ছিল না, তাহলে কি ছিঁড়ে গেছে? কিন্তু আমি তো একটুও টের পেলাম না। প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি আর সময় নষ্ট না করে আমার বাবার বাড়িতে চলে আসি। বাবা মাকে সবকিছু খুলে বললাম। সেই কবিরাজ আসে। সেই কবিরাজ আমাকে ওই দোয়া পড়া আরো একটি তাবিজ দিয়ে যায়। সেই সাথে আমার শ্বশুর বাড়ি বন্ধ করে দিয়ে যায় যাতে সেই জিনটা আর আসতে না পারে। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বর্তমানে আমার একটা ছেলে আছে, ওর বয়স 5 বছর। এখনো সেই তাবিজটা আমার কাছেই আছে। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্প।